everyone. Welcome to AKT 703 Consumer Behavior. আজকে লাস্ট ক্লাসে আমরা কেসটার প্রেজেন্টেশন নিয়েছিলাম। কেস স্টাডি ছিল, এই ক্লাসে প্রেজেন্ট করেছে। ক্লাসের অ্যাটেন্ডেন্স যথারীতি খুবই হতাশাজনক। আজকে ক্লাসে উপস্থিত আছেন অনলি 2 স্টুডেন্টস। লাস্ট ক্লাসে 2 জন ছিল, তো 2 জন দিয়ে প্রেজেন্টেশন নিয়েছি। এর আগের ক্লাসে 2 জন ছিল। তো যারা প্রেজেন্টেশন ক্লাসে পার্টিসিপেট করছেন না, ক্লাসে আসছেন না, তারা কিন্তু এই ধরনের ক্লাস পার্টিসিপেশনের এই মার্কসগুলো মিস করছেন। এনিওয়েজ, আজকে একটা নতুন টপিক ডিসকাস করব। এটা অলরেডি যেহেতু এই ক্লাসে কোনো ক্লাস প্রেজেন্টেশনের জন্য কোনো ফ্যাসিলিটিস এখনও হয়নি, 20 ফ্লোরে আছে আমরা, এই ফ্লোরে কিন্তু হয়নি, সেটা আমি প্রিন্ট করে এনেছি। এই স্লাইডটা প্রিন্টেড কপি থেকে আমি করানোর চেষ্টা করব। আর ইআরপিতে স্টুডেন্ট পোর্টালে অলরেডি আমরা এই জিনিসটা আপলোড করে দিয়েছি। আমরা যদি এখন স্টুডেন্ট পোর্টাল ওপেন করেন, আমি কিন্তু এই স্লাইডটা ওপেন আপলোড করে দেওয়া আছে। তো আজকের ক্লাসের যে টপিক, আপনারা যদি ওপেন করে থাকেন আমাকে একটু জানাই। বুঝতে পারতেছেন? দেখি দুজন স্টুডেন্ট দুজন ওপেন করুন, দেন লেটস স্টার্ট ক্লাস। হ্যাঁ, মোটিভেশন। ঠিক আছে, তো আজকে আমরা আমাদের কনজিউমার বিহেভিয়ারের যেই আমরা কনজিউমারদের বিহেভিয়ারাল সাইডগুলোতে আমরা ডিসকাস করবো। বেসিক্যালি আমরা কনজিউমাররা তো হিউম্যান বিং, তো হিউম্যান বিংদের বিহেভিয়ারই এখানে টপিকগুলো এখানে চলে আসে ঘুরে ফিরে। তো এখানে মোটিভেশন কনসেপ্ট আমরা এভাবে ডিসকাস করবো যে আসলে কনজিউমারদের বা হিউম্যান বিহেভিয়ারের কোন জিনিসগুলো, মানে কোন ফ্যাক্টরসগুলো আসলে আমাদেরকে মোটিভেট করে, এবং বিহেভিয়ারের আমাদের মোটিভেশনাল যে কিছু থিওরিজ আছে, স্পেশালি আর্লি যে থিওরিজগুলো, সেই থিওরিজগুলো আমরা করে দেব। আচ্ছা, এখানে একটু দাঁড়ান তো। স্যার আপনি জানেন আমি ঠিক করি। ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো বিহেভিয়ারাল যে আমাদের মোটিভেশনের যে কনসেপ্টগুলো, সেগুলো আর্লি কিছু থিওরিজ আছে এবং কন্টেম্পোরারি কিছু থিওরিজ আছে। আমরা সেগুলো ডিসকাস করবো। আর্লি যে থিওরিজ, আজকের ক্লাসে মিলে আর্লি থিওরিজগুলো ডিসকাস করবো। নেক্সট ক্লাসে আমরা কন্টেম্পোরারি থিওরি ইউজ করবো। আপনারা যদি স্লাইডগুলো ওপেন করে থাকেন, পার্সোনালি ওপেন করেছেন, তো দেখেন প্রথম স্লাইডটা আমাকে ইন্ট্রোডাকশন দিচ্ছে যে এই চ্যাপ্টারটার নাম কি, মোটিভেশনাল কনসেপ্ট। এখানে দেখেন একটা মুভির ডায়লগ আছে। মুভিটা হচ্ছে দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক। এটা স্টার ওয়ার্সের একটা মুভি, হলিউডের 1980 সালের একটা মুভি। তো এইখানে এই দুইটা ক্যারেক্টার থাকে, এই যে মানুষটা হচ্ছে লুক এবং হিরোরা হচ্ছে ওর পিছনে যে একটা ক্রিয়েচার দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে বেসিক্যালি খুবই ইন্টেলিজেন্ট একটা প্রাণী। ও হচ্ছে ওকে মোটিভেট করে এবং নানানভাবে ওকে বিভিন্ন কিছু শেখায়। ও শিক্ষক বলতে পারেন, পিছনে যাকে নিয়ে করতেছে, হ্যাঁ, একটা এলিয়েন টাইপ। তো এখানে লুক বলছে যে আই ডোন্ট বিলিভ ইট, আর হিরোরা ও যে ইন্টেলিজেন্ট যে ক্রিয়েচারটা, ও বলতেছে দ্যাটস ওয়াই ইউ ফেল। হ্যাঁ, তার মানে সে বলতেছে আমি এটা বিশ্বাস করি না, এবং সে রিপ্লাইতে বলতেছে যে তুমি এই কারণেই তুমি ফেল করো, এই কারণেই তুমি ফেল করো, কারণ তুমি বিশ্বাস করো না। তো আমরা বেসিক্যালি আসলে যেটা বিশ্বাস করি, আমাদের মাইন্ড ওইভাবেই তৈরি হয় এবং আমরা আসলে ওইভাবেই কাজ করি, ওইভাবেই অ্যাক্ট করি। এই জিনিসটাই আসলে মোটিভেশনের যে কনসেপ্ট, এটার একটা ইনিশিয়াল একটা বেস আমাদের শুরু হচ্ছে যে আমাদের আসলে কোন জিনিসটা আমাদেরকে আসলে মোটিভেট করে। দেখবেন অনেক স্টুডেন্ট তাকে 10 মিনিট বা 20 মিনিট যদি বই পড়তে দেয়, সে বই পড়ার টেবিলে বসে না। অথচ হ্যারি পটারের একটা বই পড়তে দিলে সে 30 মিনিটে পড়ে শেষ করে ফেলছে, বা সে একটা গল্পের বই সারাদিন পড়তেছে। তো এখন তার মানে এখানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে যে দেখা যাচ্ছে, দেখেন যে ডিফারেন্স ইজ দ্য সিচুয়েশন। হ্যাঁ, যে আসলে একটা পার্সন যে, সো উই অ্যানালাইজ দ্য কনসেপ্ট অফ মোটিভেশন কিপিং ইন মাইন্ড দ্য লেভেল অফ মোটিভেশন ভ্যারিজ বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড উইদিন ইন্ডিভিজুয়াল অ্যাট ডিফারেন্ট টাইম।
তার মানে একটা পার্সন, সেম পার্সন টু পার্সনও এই মোটিভেশন জিনিসটা ভ্যারি করে, এবং এই সেম পার্সন ওভার দ্য টাইমে তার মোটিভেশন কিন্তু চেঞ্জ হয়। এক এক সময় আসলে মানুষ বা এক একটা সিচুয়েশনের জন্য মানুষের মোটিভেশন লেভেল আসলে এক এক রকম থাকে। ঠিক আছে, তো মোটিভেশনের যে বেসিক যে বুকিশ ডেফিনেশন, সেই ডেফিনেশনটা কি আসবে, যে উই ডিফাইন মোটিভেশন as the process that account for an individual's intensity, direction and persistence of effort toward attaining a goal. হ্যাঁ, কোনো কিছু অর্জন করার, একটা গোল অ্যাটেইন করার জন্য একটা ইন্ডিভিজুয়ালের ইন্টেন্সিটি, হ্যাঁ, ইন্টেন্সিটি, ডিরেকশন এবং পারসিস্টেন্স, এই তিনটার সমন্বয়ে আসলে মোটিভেশন তৈরি হয়। তো এখন এলিমেন্টস অফ মোটিভেশনের দিকে যখন যাবেন নেক্সট স্লাইডে, এলিমেন্টস অফ মোটিভেশনে এখানে আমরা আসলে মোটিভেশনের কি কি এলিমেন্টস দিলাম। দেয়ার আর 3 কি এলিমেন্টস অফ মোটিভেশন। কি কি? এটা হচ্ছে ইন্টেন্সিটি, ডিরেকশন এন্ড পারসিস্টেন্স। এখন আসলে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে? ইন্টেন্সিটি কথাটা মানে ইন্টেন্সিটি দিয়ে বোঝাচ্ছে যে এখানে দেখেন, ইন্টেন্সিটি ডেসক্রাইবস হাউ হার্ড আ পারসন ট্রাইস। একটা মানুষ কত মানে হার্ডলি জিনিসটা চেষ্টা করছে। ঠিক আছে, আমি এখন আপনাকে যদি একটা কমন এক্সাম্পল, নর্মাল একটা এক্সাম্পল দিই, ধরেন একটা পারসন, বা আমি মনে করেন চাই যে আমি বডি বিল্ডিং করবো, হ্যাঁ, একদম খুব সুন্দর অ্যাস্থেটিক বডি থাকবে, সিক্স প্যাক থাকবে, এইটা নিয়ে আমার মানে এটা নিয়ে আমি মোটিভেটেড খুব, যে আমি বডি বিল্ডিং করতে চাই, হ্যাঁ, তারপর খুব অ্যাস্থেটিক একটা বডি বিল্ডিং করতে চাই, এই জন্য আমাকে জিমে যেতে হবে, জিমে যেতে আমি মোটিভেটেড। ওকে, তো এখন ইন্টেন্সিটি আসলে কি বোঝায়? এখন আমি যদি এরকম বডি বিল্ডিং করতে যে শুধু হাতে কিছু না নিয়ে হাতে এরকম এরকম করি, তাহলে কি আমার বডি হবে? না। হ্যাঁ, তাহলে তার মানে এখানে আমার ওয়েট নিতে হবে, কষ্ট করতে হবে, অনেক হার্ড ওয়ার্ক করতে হবে সেই বডি বিল্ডিং এর জন্য। তাহলে এটা হচ্ছে ইন্টেন্সিটি। এখন ইন্টেন্সিটি থাকলো, আমি অনেক বেশি হেভি ওয়েট নিলাম, হ্যাঁ, কিন্তু আমি যদি সেটা রাইট প্রপার ওয়েতে এক্সারসাইজটা না করি, তাহলে কি আমার সেটা ওয়ার্ক করবে বডিতে? না, ওয়ার্ক করবে না। এটা হচ্ছে ডিরেকশন। ঠিক আছে, তো মোটিভেশনের তিনটা এলিমেন্টস কি বলছিলাম, যে ইন্টেন্সিটি, আমার ডিরেকশন এবং ফাইনালি পারসিস্টেন্স। ঠিক আছে, তো ডিরেকশন আমার রাইট ওয়েতে এক্সারসাইজ করতে হবে, স্পেসিফিক ওয়েতে এক্সারসাইজ করলে, ইন্টেন্স মানে হেভি ওয়েট নিয়ে যদি আমি রাইট ডিরেকশনে এক্সারসাইজ করি, তাহলে আমার বডি বিল্ডিং হবে। কিন্তু আরো একটা এলিমেন্ট আছে, আমার একদিন মনে চাইলে আমি খুব মোটিভেটেড হয়ে জিমে গেলাম, কিন্তু এর পরের দিনের খবর নেই, তাইলে কি আমার বডি বিল্ডিং হবে? হবে না। পারসিস্টেন্ট থাকতে হবে। পারসিস্টেন্ট মানে কি? কন্টিনিউয়াসলি এই জিনিসটা চেষ্টা, একদম একটা রুটিন করে এই জিনিসটা পারসিস্টেন্ট হবে আমার এটা প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, তো এই তার মানে মোটিভেশনের এই তিনটা কি এলিমেন্টস আমরা বুঝতে পারলাম। এই তিনটা যখন কম্বিনেশন থাকবে, তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ, এই কাজটা করতে আমি মোটিভেটেড। আচ্ছা, তারপর এখন আসছে যে আর্লি মোটিভেশনাল থিওরিজ। এই ক্লাসের শুরুতে বলছিলাম যে আজকে আমরা মোটিভেশনের যে থিওরিজগুলি আছে, এটা আগের যখন সায়েন্টিস্টরা মাত্র সায়েন্টিস্টরা মাত্র চিন্তা করা শুরু করলো যে আসলে মানুষ কীভাবে মোটিভেটেড হয়, কোন জিনিসটাতে কনজিউমারকে কীভাবে মোটিভেটেড করা যায় আমার ব্র্যান্ডের দিকে, হ্যাঁ, তো তখন তার মোটিভেশনের বিভিন্ন থিওরিজের কথা আনলো, এবং ওই থিওরিজগুলো আগের থিওরি, এগুলো এখন এগুলোর অ্যাপ্লিকেশন নাই, এবং এগুলার অথেন্টিসিটি নিয়েও কোশ্চেন আছে। একটা লেজেন্ডারি থিওরি হচ্ছে, ইটস গিভেন বাই অ্যাব্রাহাম ম্যাসলো। আপনারা কি ম্যাসলোর নিডস, হায়ারার্কি অফ নিডস, এইটা সম্পর্কে শুনেছেন? ম্যাসলোর নিড অফ হায়ারার্কি অফ নিডস, আমাদের প্রয়োজনে নিডের একটা হায়ারার্কি কথা উনি দিয়েছে। হ্যাঁ, এটা প্রথমটা সাইকোলজিক্যাল না, প্রথমটা ছিল ফিজিওলজিক্যাল। ঠিক আছে, তো উনি আমাদের নিডগুলাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে, এবং ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি আছে 5টা। তো এই থিওরিটা বলে যে প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, এক একটা মানুষ আসলে এই ক্যাটাগরি, এই 5টা ক্যাটাগরির যে কোনো একটা স্ল্যাবে ওরা বিলং করে, হ্যাঁ, এক একটা মানুষ। এবং এই থিওরির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা মানুষের যখন ওই সার্টেন নিডটা ফুলফিল হয়ে যায়, সে এরপরের ধাপে যাওয়ার জন্য সেটা ডমিনেন্ট হয়ে যায়। ঠিক আছে, তো প্রথম নিডটা কি? প্রথম নিডটা হচ্ছে ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল হচ্ছে একদম আমাদের জৈবিক যে নিডগুলা। ফিজিওলজিক্যাল নিড ইনক্লুডস হাঙ্গার, থ্রাস্ট, শেল্টার, সেক্স এন্ড আদার বডিলি যে নিডসগুলো আছে, আমাদের শারীরিক যে নিডগুলা, এগুলা হচ্ছে ফিজিওলজিক্যাল নিড।
আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে না যাদের জাস্ট 3 বেলা খাইতে পারাটাই একটা মেইন টার্গেট থাকে। হ্যাঁ, জাস্ট খেতে পারবে, একটু বৃষ্টিতে ভিজবে না, রোদে পড়বে না, এরকম একটা জায়গায় সেফ থাকতে পারলে এটা খুশি। হ্যাঁ, এরা হচ্ছে ওই ক্যাটাগরিতে বিলং করছে। যখনই আমাদের ওই মানুষগুলা এই জিনিসগুলার অ্যাসুরেন্স তৈরি হয়ে গেল যে তাদের খাওয়ার নিশ্চয়তা আছে, এর নিশ্চয়তা, জৈবিক জিনিসগুলোর নিশ্চয়তা আছে, তখনই কিন্তু এর নেক্সট ধাপটা ডমিনেন্ট হয়ে গেল। মানে তখন সে আর ওইটাতে খুশি না, তখন সে চায় সেফটি। ঠিক আছে, সেফটি নিডস। সেফটি নিডস বলতে কি কি বোঝায়? সেফটি বলতে সিকিউরিটি, একটা এমন একটা বাসা যেখানে তার উপর কেউ অ্যাটাক করবে না, সে নিশ্চিত থাকতে পারবে, প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে থাকতে পারবে, এই নিডটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যখন একটা মানুষের ফিজিওলজিক্যাল নিড ফুলফিল আছে, সেফটি নিড ফুলফিল আছে, তখন কিন্তু সেই মানুষটা চাবে কি একটু আরেকটু ভালোভাবে থাকতে, যে সোসাইটিতে তাকে দেখলে একটু মানে তার 10টা বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, তার একটা ফ্যামিলি আছে, তার একটা বিলঙ্গিংনেস আছে। এই জিনিসগুলো কিন্তু তখন সোশ্যাল একটা জিনিস তৈরি হয় তার মধ্যে। হ্যাঁ, এবং সেই সোশ্যালটাকে বলছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস। লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস নিড। ঠিক আছে, যখন এই তিনটাও পূরণ হয়ে যায় যাদেরকে, তারা আবার নেক্সট ধাপের জন্য চেষ্টা করতে থাকে। নেক্সট ধাপের মধ্যে তারা ওঠার চেষ্টা করে, সেটা হচ্ছে কি এস্টিম নিডস। এস্টিম নিডস কি? এস্টিম হচ্ছে প্রেস্টিজ, তারপর ফিলিং অফ অ্যাকমপ্লিশমেন্ট। এখন আমার থাকা খাওয়ার জায়গা আছে, আমার সুন্দর বাড়ি আছে, সেখানে শেল্টার আছে, আমার সেফটি আছে, আমার সমাজে 10-12 জন পরিচিত আছে। এখন সেটাও যেন এনাফ না। একটা পর্যায়ে মানুষ ভাবে যে এখন আমার যদি আমি রাস্তাঘাটে যাবো, আমাকে সম্মান করবে, পড়ে গেল। ঠিক আছে, এই সেলফ এস্টিম নিডস গুলো তখন চলে আসে। আর ফাইনালি আরেকটা ধাপের মানুষ হচ্ছে, তারা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন পর্যায়ে থাকে। এরা হচ্ছে একদম মহাপুরুষ পর্যায়ের মানুষ। এদের জীবন আসলে সব, তারা তাদের ফুল পটেনশিয়াল এভরিথিং তারা ইউজ করে একদম সাকসেসের সর্বোচ্চ শিখরে আছে। আমাদের সমাজে কিন্তু এরকম মানুষও আছে। তো এখন এই ম্যাসলোর এই হায়ারার্কি, যে উনি হায়ারার্কি অফ নিডস বানাচ্ছে, মানে যে পিরামিডটা তৈরি করে দিয়েছে, এর মধ্যে বলে যে আমাদের সমাজের সোসাইটির মানুষগুলা এই প্রত্যেকটা এই স্ল্যাবের এক একটা জায়গায় তারা বিলং করে। ইদার সেটা একটা দেশের কমিউনিটি হতে পারে, বা ওই পুরা কান্ট্রিটাও একটা সার্টেন স্টেজে বিলং করতে পারে। ঠিক আছে, আমাদের কান্ট্রিতে আপনারা মোটামুটি সব ক্যাটাগরির মানুষই পাবেন। এমন মানুষ আছে যাদের ফিজিওলজিক্যাল নিডের জন্যই তারা সুখ ছুটছে, যারা শুধু সেফটি নিডসের আশায় আছে, খাওয়া নিশ্চয়তা আছে বা থাকার একটা সেফটি জায়গায় থাকবে, তারা সেটার জন্য স্ট্রাগল করছে। আবার এরকম মানুষ আছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস পর্যন্ত তারা ওখানে। এখন কে কোন স্টেজে আছে আসলে ওই স্টেজ বুঝে ওই মানুষটাকে মোটিভেট করতে হবে। ঠিক আছে, এই ম্যাসলোস নিডস ফর হায়ারার্কি সেটা বলে। তারপর আর্লি থিওরিজের আরেকটা থিওরি হচ্ছে থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই। এইটা দিয়েছে ডগলাস ম্যাকগ্রো। ডগলাস ম্যাকগ্রোর মতে থিওরি এক্স অনুযায়ী যে এমপ্লয়িরা বা মানুষ আসলে ইন জেনারেলি কাজ করতে পছন্দ করে না। ঠিক আছে, আর থিওরি ওয়াই মতে যে মানুষের কাজ করাটা হচ্ছে তাদের ইনহেরেন্ট একটা বৈশিষ্ট্য। মানুষ শুধু খেয়ে বাঁচার জন্যই কাজ করে না, তাদের সাইকোলজিক্যাল একটা নিডসের অংশ হিসেবেই তারা কাজ করে। তাদের জীবনে প্রেস্টিজ বলেন এবং তাদের জীবনের যে লাইফের যে পটেনশিয়াল আছে সেই পটেনশিয়ালটা ইউজ করার জন্য তারা আসলে কাজ করে। এটা হচ্ছে থিওরি ওয়াই মতে। তো আসলে আর উনি এই থিওরি ওয়াইটাকে এই ম্যাকগ্রেগর যে এই থিওরিটা প্রপোজ করেছেন, তিনিও পার্সোনালি বিলিভ করেন যে থিওরি ওয়াইটাই আসলে বেশি জাস্টিফাইড। থিওরি এক্স যেটা বলছে যে মানুষ আসলে ইনহেরেন্টলি কাজ করতে পছন্দ করে না, দ্যাটস নট ট্রু। হ্যাঁ, এবং আসলে আমাদের এই যে ম্যাসলোর নিডস ফর হায়ারার্কিতে যেটা আসলে হায়ার লেভেল, হায়ার অর্ডারে যে মানুষগুলি আছে, মনে করেন যে লাভ এন্ড বিলঙ্গিংনেস এবং সেলফ এস্টিম স্টেজে যারা আছে, আসলে ওইটার উপরই ওইটার সাথে এটা আসলে কানেক্টেড। যে থিওরি ওয়াইটা অনেকটা ওইটার সাথে কানেক্টেড, যে মানুষ আসলে ফিজিওলজিক্যাল নিডের জন্যই যে কাজ করে, ইটস নট ট্রু। মানুষ আসলে তার যে সেলফ এস্টিম, লাভ এন্ড বিলঙ্গিংনেস এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন ওই জায়গা থেকে নিজের পটেনশিয়ালকে ইউজ করার জন্য আসলে কাজ করে। ঠিক আছে, তারপরে আর্লি থিওরিজ অফ মোটিভেশনের আরেকটা থিওরি হচ্ছে টু ফ্যাক্টর থিওরি। এই টু ফ্যাক্টর থিওরিটা একটু ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু ট্রিকি, এটা আপনারা ভালো করে পড়বেন। সবগুলো থিওরি ইম্পর্টেন্ট আসলে। এই টু ফ্যাক্টর থিওরিটা আরেকটা নাম হচ্ছে
হার্জবার্গের মোটিভেশন হাইজিন থিওরি, টু ফ্যাক্টর থিওরি অলসো কল্ড মোটিভেশন হাইজিন থিওরি। এই জিনিসগুলো আপনাদের এমসিকিউর জন্য মানে ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবেন এই টার্মগুলো, ঠিক আছে? এখন এই থিওরিটা আসলে কি বলতেছে? আমরা স্যাটিসফ্যাকশনের অপোজিট বলতে কি জানি বলেন তো? স্যাটিসফ্যাকশনের অপোজিট কি? ডিসস্যাটিসফ্যাকশন। হ্যাঁ, এখন আপনি মনে করেন কোনো একটা কিছু ডিসস্যাটিসফাইড না, তার মানে কি আপনি ডিসস্যাটিসফাইড? সবসময় না কিন্তু। হ্যাঁ, এই জিনিসটাই এই হার্জবার্গ উনি আইডেন্টিফাই করে দেখাইছেন। ওনার আইডেন্টিফিকেশন এরকম ছিল যে আসলে আমাদের এই এরকম এক্সট্রিম পোল করা যাবে না যে আমি স্যাটিসফাইড অপর সাইডে ডিসস্যাটিসফাইড না, এর ইন বিটুইন জায়গা আছে। আপনি স্যাটিসফাইড কোনো জিনিসে যদি না হন, সে ওইটাকে নাম দিচ্ছে যে নট স্যাটিসফাইড। স্যাটিসফাইডের অপোজিট ডিসস্যাটিসফাইড না, স্যাটিসফাইড নট স্যাটিসফাইড, এবং ডিসস্যাটিসফাইডের অপোজিটে নট ডিসস্যাটিসফাইড। আপনি যদি ডিসস্যাটিসফাইড না হয়ে থাকেন, তার মানে এই না যে আপনি স্যাটিসফাইড হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, তা না কিন্তু। এটা আর ইন বিটুইন উনি আরেকটু গ্যাপ রেখে দিয়েছে যে এই দুইটা স্টেজও মানুষের ব্রেনে কাজ করে মোটিভেশনের সময়। এখন কখন মানুষ এটা হয় আর কখন হয় না, উনি এর জন্য দুইটা ফ্যাক্টর ইউজ করছে, যে একটা হচ্ছে হাইজিন ফ্যাক্টর, একটা হচ্ছে মোটিভেটরস। যে আমরা কোনো কাজের মধ্যে এখন লিঙ্কটা কিভাবে, যখন হাইজিন ফ্যাক্টর কোনো একটা পরিবেশে বা কোনো একটা কিছুতে কোনো একটা সিচুয়েশনে যখন হাইজিন ফ্যাক্টরটা থাকে, তখন সেই মানুষগুলা কি হয়, ডিসস্যাটিসফাইড হয় না, ডিসস্যাটিসফাইড হয়ে যায় না। যদি হাইজিন ফ্যাক্টর না থাকে তখন সে ডিসস্যাটিসফাইড হয়ে যায়, কিন্তু যখন হাইজিন ফ্যাক্টর দিয়ে রাখবেন তখন সে ডিসস্যাটিসফাইড না, মানে নট ডিসস্যাটিসফাইড, এর মানে এই না যে স্যাটিসফাইড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আর যখন মোটিভেটর ইনক্লুড করবেন, এটার মধ্যে যখন মোটিভেটর যে ফ্যাক্টরগুলো সেগুলো যখন থাকবে, তখন সেই মানুষটা স্যাটিসফাইড হয়ে যাবে। আর যদি মোটিভেটরগুলি না থাকে, তখন সে নট স্যাটিসফাইড স্টেজে থাকে, বুঝতেছেন? হাইজিন ফ্যাক্টর যদি থাকে তাহলে সে নট ডিসস্যাটিসফাইড, মোটিভেটর যদি থাকে তখন সে স্যাটিসফাইড, মোটিভেটর যদি না থাকে তখন সে নট স্যাটিসফাইড, হাইজিন ফ্যাক্টর যদি না থাকে তখন সে ডিসস্যাটিসফাইড, ঠিক আছে? এখন আপনাদের একটা এই থিওরিটা মানে বোঝা দিয়েই আপনাদের ক্লাস শেষ করে দিব, ক্লাস বেশি লম্বা করব না। এখন মনে করেন আপনি শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুর বাড়ি গেলে আপনারা অনেক বেশি হাই ট্রিটমেন্ট করবে, অনেক বেশি খাবার দাবার দিবে, এটা তো আপনার একটা এক্সপেকটেশন থাকে। এখন সেখানে আপনাকে ভাত দিল, আলু ভর্তা দিল, করলা ভাজি দিল, ঠিক আছে? আপনি কি স্যাটিসফাইড হয়ে গেছেন? স্যাটিসফাইড না, খুশি না, বেসিক জিনিস। হ্যাঁ, ওরকম কিছু আপনাকে দেয়নি, খুশি না কিন্তু। আপনি কি ডিসস্যাটিসফাইড? না, ডিসস্যাটিসফাইড না, নট স্যাটিসফাইড। আপনি হচ্ছে নট ডিসস্যাটিসফাইড। এখন ধরেন আপনার যে খাবার টাবারটা দিল, সেই খাবার দাবারটা মানে এটার মধ্যে একটা তেলাপোকা পাইছে এবং সেটা খুবই নোংরা জায়গায় তৈরি গেছে, ঠিক আছে? হাইজিন ফ্যাক্টরটা কেন বলতেছে? ধরেন সেটা খুবই নোংরা পরিবেশে তৈরি করে আপনাকে খাবারটা সামনে দিয়েছে। এই যে খাবারটা যখন হাইজিন ফ্যাক্টরটা থাকলো না, তখন কি আপনি স্যাটিসফাইড হবেন? আপনি কিন্তু তখন ডিসস্যাটিসফাইড হয়ে গেছেন। যখন হাইজিনটা দিয়ে দিলাম, তখন আপনার কাছে কি হলো? আপনি ওকে, মানে কিন্তু আপনি ডিসস্যাটিসফাইড না, কিন্তু তখন নট ডিসস্যাটিসফাইড হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, ওকে, পরিষ্কার থাকলে খাবার তো খাওয়া তো যায়। হ্যাঁ, এখন যখন আমি সেখানে পোলাও মাংস দিচ্ছি, পোলাও মাংস দিয়ে অন্যান্য আইটেম দিচ্ছি, তখন কিন্তু আপনি কি হচ্ছেন, এটা মোটিভেটর হিসেবে কাজ করে, খাবার তো খাবার হিসেবে এটা লাক্সারিয়াস আইটেম, তখন আপনি কি হচ্ছেন, স্যাটিসফাইড হয়ে যাচ্ছেন। এখন হোয়াট ইফ এই পোলাও মাংসটা নোংরা ছিল, তার মানে আমার মোটিভেটর থাকলেই হাইজিন ফ্যাক্টর না থাকলেও কি চলবে? চলবে না, হাইজিন ফ্যাক্টর অলওয়েজ থাকতে হবে। হাইজিন ফ্যাক্টর এনশিওর করবে যে আপনি ডিসস্যাটিসফাইড হচ্ছেন না, আপনি নট স্যাটিসফাইড স্টেজে আছেন। যখন আপনাকে মোটিভেটর ইনক্লুড করা হচ্ছে, তখন আপনি নট স্যাটিসফাইড থেকে স্যাটিসফাইড স্টেজে চলে যেতেছেন। এইটা অর্গানাইজেশনের ক্ষেত্রেও কাজ করে, বা এটা আপনার যে কোনো প্রোডাক্টের কনজিউমার বিহেভিয়ারের ক্ষেত্রেও কাজ করে। অর্গানাইজেশনের কাজ করে কি হবে? আমরা সবাই চাকরি বাকরি করি, চাকরি বাকরির মেইন মোটিভেশনটা কি? কেন সকালে হ্যাঁ আপনি স্যালারি পাচ্ছেন, এই স্যালারি যদি আপনাকে না দিত, আপনি কোনোভাবেই কি চাকরি করতে চাইতেন না, কোনোভাবেই চাকরি করতে চাইতেন না। এমপ্লয়ি কমপ্লাসেন্সে থাকুক বা থাকুক, সবকিছুর মূলে ডিপেন্ড করে আছে মনিটারি বেনিফিট। এক্স্যাক্টলি, তার মানে এই মনিটারি বেনিফিট যে আপনি কাজ করতেছেন,
মাস গেলে আপনি যে পরিমাণ কাজ করতেছেন ওই পরিমাণ আপনাকে স্যালারি দেওয়া হচ্ছে। আপনি কি স্যাটিসফাইড হয়ে গেছেন? স্যাটিসফাইড হয়ে গেছেন। তার মানে এই হাইজিন ফ্যাক্টর যদি থাকে, মানুষ মোটিভেটেড হয় না, মানুষ চুপ করে থাকে, মানুষ ওকে ঠিক আছে, এটা আছে মানে ওকে, এর মানে এই এটা আছে মানে ওয়াও অনেক ভালো কিছু হয়ে গেছে না, কিন্তু ঠিক আছে। তার মানে হাইজিন ফ্যাক্টর হচ্ছে ওই ফ্যাক্টরগুলা যেগুলা থাকলে একটা কাস্টমার বা একটা এমপ্লয়ি ডিসস্যাটিসফাইড হয় না, সে নরমাল থাকে। এখন এখানে যদি আপনাকে আরো অনেক বেশি অ্যাপ্রাইজাল, আপনাকে অনেক বেশি রেসপেক্ট দেওয়া হয়, অনেক বেশি অটোনমি দেওয়া হয়, তারপরে আপনি যে পরিমাণ পারফর্ম করতেছেন আরো এক্সট্রা আরো বেনিফিট অ্যাড করবে, তখন আপনি কি করবেন? তখন আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন। যদি এই এক্সট্রা বেনিফিটগুলি না থাকতো তখন আপনি কি থাকতেন? আপনি নট স্যাটিসফাইড। বুঝতেছেন? নট স্যাটিসফাইড থাকতেন। কিন্তু হাইজিন ফ্যাক্টর বাদ দিলে কিন্তু হবে না। হাইজিন ফ্যাক্টর এনশিওর করে আপনাকে নরমাল করে রাখতে ডিসস্যাটিসফ্যাকশন চলে আসবে। এই জিনিসটা আপনারা স্লাইড যে ওপেন করছেন তারা একটা ছবির মাধ্যমে দেয়া আছে, একটু দেখেন। এই যে 7.3 দেখেন ট্রেডিশনাল ভিউ কি বলে, এগুলো স্টুডেন্ট পোর্টালে সব ম্যাটেরিয়াল আপলোড দেওয়া আছে, ঠিক আছে। এই স্লাইডগুলো আপনারা স্টুডেন্ট পোর্টালে পেয়ে যাবেন। দেখেন ট্রেডিশনাল ভিউ বলতেছে স্যাটিসফাইড ভার্সেস ডিসস্যাটিসফাইড, কিন্তু এই হার্জবার্গের ভিউ বলছে যে মোটিভেটর থাকবে এবং হাইজিন ফ্যাক্টর থাকবে, এই দুইটা ফ্যাক্টর থাকবে আমাকে এনশিওর করার জন্য। যদি মোটিভেটরটা থাকে তাহলে সে হবে স্যাটিসফাইড, স্যাটিসফ্যাকশন। যদি মোটিভেটর না থাকে তাহলে সে হবে নো স্যাটিসফ্যাকশন। যদি হাইজিন ফ্যাক্টর থাকে তাহলে সে হবে নো নট ডিসস্যাটিসফাইড। যদি হাইজিন ফ্যাক্টর থাকে নট ডিসস্যাটিসফাইড, যদি হাইজিন ফ্যাক্টর না থাকে তাহলে ডিসস্যাটিসফাইড, ঠিক আছে। এই জিনিসটা একটু ক্রিটিক্যাল। আর কিছু ক্রিটিসিজম আছে, ক্রিটিসিজম মানে কিছু সমালোচনা আছে এই থিওরিটা। এই থিওরিটা অনেকে পারফেক্ট মনে করে না, কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে এই হার্জবার্গের মেথোডোলজিটা রিলাই করে সেলফ রিপোর্টের উপর, একটা মানুষ নিজে কিভাবে জিনিসটাকে ইভালুয়েট করছে এটার উপর। এখন মানুষের বিহেভিয়ারের ক্ষেত্রে দেখা যায় কি, মানুষ যখন সাকসেসফুল কিছু করে তখন সে এটার ক্রেডিট নেয় যে আর আমার কারণে হয়েছে, সে এক্সটার্নাল আর কিছু দেখে না যে অন্য কোন কোন সুযোগ সুবিধা থাকার কারণে সে সাকসেসফুল হচ্ছে, সেইটাতে ক্রেডিট দেয় না, সেই ক্রেডিট নিজেকে দেয়। আর যখন সে এটাতে ফেল করে তখন সে নিজের ফেলিউর আইডেন্টিফাই না করে এক্সটার্নাল ফ্যাক্টরগুলোকে সে দোষ দেয় যে এই কারণে আমি ফেল করছি, ঠিক আছে। তো এইটা একটা ক্রিটিসিজম। নাম্বার 2 হচ্ছে রিলায়েবিলিটি। এই মেথডটা রিলায়েবিলিটিটা কোশ্চেনেবল। রিলায়েবিলিটি, আচ্ছা রিলায়েবল একটা টেস্ট, রিলায়েবল এবং ভ্যালিড। রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটি এই দুটোর মধ্যে কি আমরা ডিফারেন্স জানি? ভ্যালিডিটি বলতে স্যার মানে নির্ধারিত ডেটকে বোঝাচ্ছে না, কোন একটা পরীক্ষা ধরে করছি, কোন একটা জিনিসের টেস্টের রেজাল্ট আমরা নিচ্ছি, সেই টেস্টটা ভ্যালিড নাকি রিলায়েবল, এটা আমরা কিভাবে বুঝবো? মানে ভ্যালিডিটি কাকে বলে, রিলায়েবিলিটি কাকে বলে বলতে পারবেন? ভ্যালিডিটিটা হচ্ছে যে কোনো একটা টেস্ট যখন আমরা গ্রহণ করি সেটার রেজাল্টটা যদি আমরা একটা অ্যাকচুয়াল করে একটা ফিগার পেলাম, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা ভ্যালিড। আর রিলায়েবিলিটিটা হচ্ছে যখন এই রেজাল্টের ভিত্তিতে অন্য কোনো অর্গানাইজেশন বা অন্য কোনো পার্সন যদি সেটাকে রিকগনাইজ করে তাহলে আমরা বলি যে এটার ক্ষেত্রেও রিলায়েবিলিটি আছে। আচ্ছা, আমি রিলায়েবলটা বলি। দায়বদ্ধতা যে কোনো কোনো একটা টেস্ট, কোনো একটা পরীক্ষা, সেটা রিলায়েবল কখন হয় আর ভ্যালিড কখন হয়? রিলায়েবিলিটিটা বলে যখন কোনো একটা টেস্ট কনসিস্টেন্ট রেজাল্ট দেয়, বারবার টেস্ট করার পরে যদি একই রেজাল্ট আমি পাই সেটাকে বলে রিলায়েবল রেজাল্ট। ধরেন আমি একটা কিছু টেম্পারেচার মাপতে যাচ্ছি, থার্মোমিটার দিলাম, যা মাপলাম, আবার টেস্ট করলাম, আবার একই পাচ্ছি, বারবার একই পাচ্ছি। যদি এক একবার এক এক রেজাল্ট পাইতাম তখন বলতাম এই টেস্টটা রিলায়েবল না, কারণ এক এক সময় এক এক রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে। সো এটাকে বলে রিলায়েবিলিটি। আর ভ্যালিডিটি বলে হচ্ছে যে আমি যে মেজারমেন্ট টুলটা ইউজ করতেছি ওটা রাইট মেজারমেন্ট কি ছিল দিচ্ছে কিনা। ধরেন আমি টেম্পারেচার ক্যালকুলেট করতে যাচ্ছি, আমি যাচ্ছি ইঞ্চি ট্যাপ দিয়ে মাপতে, এই ইঞ্চি ট্যাপ দিয়ে কি ক্যালকুলেট টেম্পারেচার ক্যালকুলেট করা যাবে? তার মানে ইঞ্চি ট্যাপটা টেম্পারেচার ক্যালকুলেশনের জন্য ভ্যালিড টেস্ট না, ঠিক আছে। এটার ভ্যালিডিটি নাই। ভ্যালিডিটি হচ্ছে ওই থার্মোমিটার। তার মানে একটা টেস্ট ভ্যালিড হতে পারে কিন্তু রিলায়েবল নাও হতে পারে, ঠিক আছে। আমি টেম্পারেচার ক্যালকুলেট করতে যে থার্মোমিটার ইউজ করছি, ইটস আ ভ্যালিড টেস্ট, কিন্তু দেখা যাচ্ছে থার্মোমিটারের প্রবলেমের কারণে সে রিলায়েবল না, সে এক এক সময় এক এক রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে। যেমন স্যার যে প্রেসার মাপার ক্ষেত্রে যদি ডিজিটাল মেশিন ইউজ করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেসার ফ্লাকচুয়েট করে, মানে রিডিংটা দিন যায় প্রত্যেকবারে একটা ডিফারেন্ট ইয়ে আসবে। তাহলে তখন কি আপনার এটা বিশ্বাস হয়? তাহলে তখন আমরা বিশ্বাস করেন না, তারপরে রিলায়েবিলিটি নেই। যখন দেখা যাচ্ছে যে 12 দিন
লেভেল কত হয়। তো এই যে টু ফ্যাক্টর যে থিওরিটা, টু ফ্যাক্টর থিওরির টু ফ্যাক্টর থিওরির যে রিলায়েবিলিটি, এই রিলায়েবিলিটিটা কোশ্চেনেবল। হ্যাঁ, কারণ এটা এক এক মানুষ আসলে এক এক রিসার্চার যখন অন্য মানুষকে টেস্টটা করে তখন এই রেজাল্টটা আমি একরকম রেজাল্ট দিচ্ছি, আরেকটা বিহেভিয়ারাল সায়েন্টিস্ট আরেক রকম রেজাল্ট দিই। সো এই জিনিসটা ভ্যারি করতে পারে। স্যাটিসফ্যাকশন লেভেল, কখন স্যাটিসফাইড কখন ডিসস্যাটিসফাইড, এটা এমপ্লয়ি টু এমপ্লয়ি, কাস্টমার টু কাস্টমারও কিন্তু ভ্যারি করে। এই জন্য এটা একটা ক্রিটিসিজম আর কি, কোনো থিওরি তো অ্যাবসলিউট না, এগুলো আর্লি থিওরিজ। আর তারপরে আরো আছে যে মেজারমেন্ট, এগুলো বাকি আপনারা পড়লে বুঝতে পারবেন। অত লেখা আছে এখানে, অত বোঝানোর এখানে আর কিছু নাই। মেইনলি হচ্ছে টু ফ্যাক্টর থিওরি, এই জায়গাটা আপনাদের বুঝতে হবে যে এই মোটিভেটরস এবং হাইজিন ফ্যাক্টরটা কিভাবে ওয়ার্ক করে, ঠিক আছে। এবং আর্লি থিওরিজ অফ মোটিভেশনের আরেকটাই হচ্ছে ম্যাকলেইনের থিওরি অফ নিডস। এই থিওরি অফ নিডস এর তিন ধরনের নিড বলা হয়, যে প্রত্যেকটা মানুষের আসলে তিন ধরনের নিড থাকে। প্রত্যেকটা তিন ধরনের, সবারই তিন ধরনের থাকে তা না, মানে এক এক মানুষ আসলে এই তিন ধরনের নিডের পিছনে ঘুরে। একটা হচ্ছে নিড ফর অ্যাচিভমেন্ট। নিড ফর অ্যাচিভমেন্ট ইজ ড্রাইভ টু এক্সেল অ্যান্ড অ্যাচিভ রিলেশন অ্যান্ড সেট অফ স্ট্যান্ডার্ডস। এই নিড ফর অ্যাচিভমেন্ট হচ্ছে এই টাইপের মানুষরা আসলে বাই হুক অর বাই ক্রুক তারা দে ওয়ান্ট দেয়ার জব ডান, ঠিক আছে। তো এরা সামহাও তাদের মানে তাদের যে কাজটা সেই কাজটা যেন হয় সেইটার পিছনে, সেইটার অ্যাচিভমেন্টের পিছনে তারা কিন্তু চলে। ধরেন মোস্ট অফ দ্য সেলস রিলেটেড যে কাজগুলি, এই সেলস পিপল যারা, তাদের কিন্তু মোটিভেশনের অন্যতম একটা জিনিস থাকে যে নিড ফর অ্যাচিভমেন্ট। আর আরেক ধরনের নিড মানুষের থাকে, সেটা হচ্ছে নিড ফর পাওয়ার। সেই মানুষগুলো আসলে আপনারা যদি ম্যাসলোর সাথে মিলান সেগুলো যায় আসলে ওই সেলফ এস্টিম, ওই রিলেটেড যেই জায়গায় যারা বিলং করে তারা আসলে পাওয়ারের পিছনে বেশি মোটিভেটেড হয়, যে আমার কথার ভ্যালু হবে, আমার কথা 10 জন শুনবে, আমি যেভাবে অর্গানাইজেশন চালাতে চাবো বা যেভাবে যেই পারচেজ ডিসিশন যেটা নিতে চাবো সেটাই হবে। এটা এক ধরনের মোটিভেশনের ক্যাটাগরি, যেখানে মানুষ আসলে যেগুলোর জন্য করে, ট্রাইভ করে। আর 3 নাম্বার হচ্ছে নিড ফর অ্যাফিলিয়েশন। এই টাইপের মানুষরা হচ্ছে তারা ফ্রেন্ডলি এবং ক্লোজ ইন্টারপার্সোনাল রিলেশনশিপে বেশি বিলিভ করে। হ্যাঁ, তারা আসলে ও অ্যাচিভমেন্টটাকে ওই মানে কোনো একটা কাজ সামহাও এই কাজটা অর্জন করার সাথে সেটার চেয়ে বেশি তারা ফোকাস করে যে আমার যেন সোসাইটিতে আর দশজনের সাথে রিলেশনটা ভালো থাকে। হ্যাঁ, এরকম অনেক মানুষ বা ঘরেও আপনারা এরকম অনেক হয়তো আছেন যারা হয়তো বা রিলেশনশিপটাকে ভালো রাখার জন্য হয়তো তর্কে হেরে যান ইচ্ছা করে। হ্যাঁ, যে তর্কটা কন্টিনিউ করলে আমার রিলেশনটা হয়তো খারাপ হবে। হ্যাঁ, তো এই টাইপের মানুষরা আবার নিড ফর অ্যাফিলিয়েশন এই ক্যাটাগরিতে বিলং করে। তো এইটা আরেকটা থিওরি ছিল। এগুলো ছিল সব আর্লি থিওরিজ মোটিভেশনের, প্রাচীনকালের থিওরি বা এখন কন্টেম্পোরারিতে এখন এগুলা আধুনিকগুলো আবিষ্কার হচ্ছে এগুলার বেস ধরেই। তবে আধুনিককালে আরো নতুন থিওরি আছে। কন্টেম্পোরারি থিওরিগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ডিসকাস করব। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে করব কন্টেম্পোরারি থিওরি অফ মোটিভেশন। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।